নতুন দল নিবন্ধনে প্রাথমিক বাছাই শেষ। এনসিপি সহ ১৪৪ দলের উত্তীর্ণ হয়নি কেউ। তথ্য ঘাটতি মেটাতে পর্যায়ক্রমে ইসির চিঠি। নির্বাচন ব্যাহত করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপির। দল ও তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান। ভোলায় এনসিপির জুলাই পদযাত্রায় জনতার ঢল। ৩ আগস্ট ইশতেহারে তুলে ধরা হবে নতুন বাংলাদেশের রোডম্যাপ, বললেন নাহিদ। সংখ্যাগরিষ্ঠ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হলেও গঠন পদ্ধতি নিয়ে আপত্তি, বললেন আলী রিয়াজ। পিআর পদ্ধতি চায় না বিএনপি। ৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে সস্ত্রীক শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা। মানি লন্ডারিং মামলায় লায়ন বাসার ১০ দিনের রিমান্ডে। বিশিষ্ট শিল্পপতি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী আর নেই। ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া। এবং সিরিয়ায় জাতিগত সহিংসতায় দুদিনে প্রাণহানি, অন্তত ১০০, নিরাপত্তা জোরদার। সুদানে একদিনে নারী শিশু সহ অন্তত ৩০০ জনকে হত্যা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা এনসিপি সহ ১৪৪ দলের কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। দলগুলোকে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন গণমাধ্যমকে এ তথ্য জানায়। জানা গেছে, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা পূরণ করতে পারবে দলগুলো। এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ার সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল আবেদন করে। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখেছে, জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বলেন, যদি তাদের কারণে নির্বাচন ব্যাহত হয় তাহলে এর দায়ও ষড়যন্ত্রকারীদের নিতে হবে। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দের নামে অপ্রীতিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এনসিপির নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারাই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যে কথা আপনি বলেছেন মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। এর আগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে, ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম, কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আপনি দর্শক, ছাত্র দলের জুলাই আন্দোলন স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক দফা ব্যানার লেখা হয়েছে। সবাই সেই দফায় ঐক্যবদ্ধ হবে। আমরা সেই এক দফার আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ তখন রোপণ করলাম, যখন 2024-এর তথাকথিত আমিডামি নির্বাচন হয়ে গেল। আমরা নিশ্চিত হয়ে গেলাম
এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল। তারপরে একটি অগ্নিস্ফুলিঙ্গের দরকার ছিল। সেই অগ্নিস্ফুলিঙ্গ কখন, কিভাবে, কোন ঘটনায় হয় বিশ্বের ইতিহাসে দেখা আছে। স্বৈরাচারদের যখন পতন হয়, ফ্যাসিস্টদের যখন পতন হয়, একটি সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে হতে পারে। সেই সামাজিক ছাত্র আন্দোলন সংগঠিত হলো এখানে। হাইকোর্টের একটি রায়, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়ে ফ্যাসিস্টের অহমিকার বহিঃপ্রকাশ, ছাত্র আন্দোলনকারীদেরকে রাজাকার অভিহিত করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা। দর্শক, এতক্ষণ আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছিলাম। প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় এ বিক্ষোভ সমাবেশ। রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা এসে জড়ো হয় কার্যালয়ের সামনে। স্লোগানে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জানায় নেতাকর্মীরা। পরে পল্টন থেকে কাকরাইল, মালিবাগ হয়ে বাংলা মোটর পর্যন্ত মিছিল করে তারা। আগামী ৩ আগস্ট দেশবাসীর সামনে এনসিপি দলীয় ইশতেহার তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ইশতেহারে থাকবে নতুন বাংলাদেশের রূপরেখা। মঙ্গলবার ভোলার জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন। পরে বিকেলে প্রেস ক্লাব চত্বরে পথসভায় বক্তব্য রাখেন তিনি। সহকর্মী ছোটন শাহর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গণ অভ্যুত্থানের বার্ষিকীতে দেশ জুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মঙ্গলবার পদযাত্রা পৌঁছায় ভোলায়। বিকেলে প্রেস ক্লাব চত্বরে হয় পথসভা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী আদর্শ 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। এনসিপি সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। এর আগে যাত্রাপথে এনসিপি আহ্বায়ক জানান, আগামী 3 আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে এনসিপি, যাতে থাকবে নতুন বাংলাদেশের রূপরেখা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে 10 লাখের বেশি মানুষের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। মঙ্গলবার সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে পুলিশের পাশাপাশি 6000 স্বেচ্ছাসেবক কাজ করবে। ইতোমধ্যে বিএনপি সহ বিভিন্ন দলের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। নিরাপত্তার কোনো শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক থাকা হবে বলেও জানান তিনি। আমাদের যারা নেতৃবৃন্দ আসবেন, কর্মী ভাইরা আসবেন, যে সমস্ত জায়গাগুলো থেকে আসবেন, জেলা এবং মহানগর থেকে আসবেন, কী পরিমাণ আসবেন, কতটা গাড়ি থাকবে, কোন রুটে ওনারা ঢুকবেন, গাড়িগুলো কোথায় পার্কিং করবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত ওনাদের সাথে আমাদের আলাপ হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পাচ্ছি, আমরা তাদেরকে জানিয়েছি প্রায় 10,000-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে এগুলো আসবে। এছাড়াও তো ট্রেন আছে, লঞ্চ আছে, এই সব কিছুই থাকবে এবং সবগুলো স্পটেই আমরা আমাদের ভাইদেরকে রিসিভ করার ব্যবস্থা রেখেছি। সংখ্যা তো এখনই বলা যাচ্ছে না, তবে সেটা কয়েক লাখ তো হবে। মিলিয়ন ম্যান মার্চ আমরা আশা করছি ইনশাআল্লাহ।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংবিধান সংশোধন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে 2/3 রাজনৈতিক দলের ঐক্য আছে দাবি করে এ নিয়ে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত জামায়াত ও এনসিপির। অন্যদিকে পিআর পদ্ধতি চায় না বিএনপি। এই ইস্যুতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্দশ বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্ব। সময়ের অভাবে এদিন সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয় বাদ পড়ে। বাকি দুটো বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি। আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে, এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় নিজেদের দলীয় মতামত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে, এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলে দিই, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে, জনগণের পক্ষে রায় না আসে, যেটা রিভিউতে আছে, তারপরও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা। লোয়ার হাউসে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউসে সিম্পল মেজরিটি লাগবে এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল। নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে 2/3 মেজরিটি এবং বিশেষ বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধিত হবে, এই প্রস্তাবনাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যুতেও ঐক্য অনৈক্য নিয়ে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। উচ্চকক্ষে পিআরের ব্যাপারেই আমরা অনেকটাই ঐক্যমত্যে পৌঁছেছি, আমি উপরে বলেছিলাম, এবং আমাদের সবার সভাপতি এবং ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। সো উই আর ভেরি হোপফুল। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না, এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে, আলাপ থেকে বাইরে রাখা একটা প্রবণতা আমরা খেয়াল করছি। যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা অন্তর্বর্তী সরকারে নেই। মঙ্গলবার ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না, যা সরকারের নজরে এসেছে। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই দলটির জবাব দেবে। এই ক্ষেত্রে সরকারের স্পষ্ট অবস্থান হলো অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কিছু ঘোষণা করা হোক, আর সরকারেরও এই ধরনের কোনো পরিকল্পনা নেই তাকে এমন কোনো উপাধি দেওয়ার। বিবৃতিতে আরও বলা হয়েছে, রিট আবেদনকারী নিজে নিজে আবেদনটি দায়ের করেছে বলে মনে করা হচ্ছে। কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তাও স্পষ্ট নেই। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিষয়টি দেখবে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেয়া ট্যারিফ মোকাবেলায় নিরাপত্তা সহ
নানা বিষয়ে সরকারকে সমন্বিত সহযোগিতা করবে বিএনপি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিএনপি কাজ করবে। মার্কিন বাজারে রফতানির সাথে 15-16 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত, তাই মার্কিন রফতানি বিসর্জন দিয়ে অন্যভাবে অর্থনীতির সাফল্য অর্জন করা সম্ভব হবে না। আমাদের টোটাল রপ্তানির একটা বিশাল অংশ কিন্তু আমরা ইউএসএ তে এক্সপোর্ট করি, আপনারা জানেন সেটা, এবং সেখানে গার্মেন্টসের একটা বিশাল অংশ যায়। মার্কেটে আমাদের যে রপ্তানি হয় এটার সাথে জড়িত প্রায় 15-16 লক্ষ লোকের চাকরির বিষয় জড়িত আছে এখানে। সুতরাং অনেক একটা বড় বিষয় নিয়ে কিন্তু আমরা একটা কঠিন সময় পার করছি। এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি আমরা, তাহলে আমাদের অর্থনীতিতে আমাদের কর্মসংস্থানে এবং অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। সুপ্রিম কোর্টের সদস্য সংগ্রহ কর্মসূচিতে জামায়াতের বিরুদ্ধে বিষোদগার করলেন বিএনপির আইনজীবী নেতারা। তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জামায়াত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপির আইনজীবীরা। এ সময় বক্তারা বলেন, অন্য দলের কেউ যেন সদস্য হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির আইনজীবীর অভিযোগ, যারা ৭১ বিশ্বাস করে না তারাই তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার করছে। তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশে যতগুলো পেশাজীবী সংগঠন আছে তার মধ্যে সর্ববৃহৎ এবং স্বৈরাচারের বিরুদ্ধে যত আন্দোলন করেছে তার মধ্যে সবচাইতে নামকরা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী। এই গত কয়েকদিন আগে পুরান ঢাকার একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের পার্টির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিচার চাওয়া হয়েছে, ইভেন সম্পৃক্ত না থাকলেও মিডিয়া যে ২-৪ জনের নাম এসছে তাদেরকে পার্টি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের ৫০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় স্ত্রী সহ তার বিরুদ্ধে আলাদা ২টি মামলা করেছে সংস্থাটি। সেই সঙ্গে অর্থ পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এম মনিরুজ্জামানের নথিপত্র তলব করেছে দুদক। এদিকে মানি লন্ডারিং এর মামলায় গ্রেফতার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আরো জানাচ্ছেন ফজলা আদিত্য। গত ১৬ বছর ধরে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। ইতিপূর্বে বিভিন্ন অনিয়ম দুর্নীতির খোঁজে শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এতে দুদকের হাতে আসতে থাকে ওসমান পরিবারের দুর্নীতির ফিরিস্তি। এবার শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৫০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন এবং ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে পৃথক ২টি মামলা করেছে সংস্থাটি। ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তলব করা হয়েছে বিভিন্ন নথিপত্র। এম মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এদিকে গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা।
বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে আদেশের কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের 8 ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 22 জুন জারি করা বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে অধ্যত্বপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি চাকুরি আইন 2018 অনুযায়ী এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। এতে জাতীয় রাজস্ব বোর্ডের কর বিভাগের 5 যুগ্ম কর কমিশনার ও 3 উপকর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ আনা হয়েছে। এর আগে 1 জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে সরকার। চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। দেশের প্রথিত যশা ব্যবসায়ী ও সমাজ সেবক সাইদ হোসেন চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলে। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশবরেণ্য ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি খ্যাতিনামা এইচআরসি গ্রুপের কর্ণধার সাইদ হোসেন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাষা সৈনিক, সমাজসেবক ও কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে সাইদ হোসেন চৌধুরী। তিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। তার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে তুলে ধরেছে। সাইদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শুধু চা শিল্পই নয়, দেশের পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন ও কৃষি খাতেও আসে কাঙ্ক্ষিত সাফল্য। তার অকাল প্রয়াণে অভিভাবক শূন্য হয়ে পড়েছে হাজার হাজার কর্মী। অসাধারণ মানবিক গুণের অধিকারী ছিলেন। আমাদের সবাইকে, স্টাফদেরকে পরিবারের সদস্য মনে করতেন। যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আমাদের স্যারের কাছে যেতে পারতাম। আমরা স্যারকে আজকে হারায়ে আমরা অভিভাবক শূন্য হলাম। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক ভূমিকা রেখেছে, এটা আমাদের অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ছিল বিশেষ খ্যাতি। স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিল্পোদ্যোক্তা হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সাইদ হোসেন চৌধুরীর স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। হি ইজ এ ভেরি গুড ম্যান, আ সেলফ মেড ম্যান। এইচআরসি গ্রুপের যে বিরাট যে ব্যবসা সে গড়ে তুলেছে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। তার শ্রম, তার বুদ্ধি, তার ব্যবসায়িক বিবেচনায় আজকে এই জায়গায় পৌঁছেছে। উনি খুব ক্লিয়ার হেডেড, যা করতেন, যে সিদ্ধান্তগুলো চিন্তাভাবনা করতেন, সিদ্ধান্ত নিলে সেটাই ধরে রাখার চেষ্টা করতেন। তিলে তিলে গড়া কারণ বাজারের অফিসে তাকে এক মুহূর্ত দেখতে ভিড় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ছোট ভাই সাবের হোসেন চৌধুরী ও পরিবারের উপস্থিতিতে তার জন্য দোয়া করা হয়। বর্ণিল কর্মজীবনে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কাজ করায় সাইদ হোসেন চৌধুরী প্রশংসা পেয়েছেন ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলেও। সাইদ হোসেন চৌধুরীর বিদায় বেলায় প্রকৃতি ছিল অশ্রুসিক্ত। সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর তাকে শেষবারের মতো নেওয়া হয় পরিবাগের পৈতৃক ভিটায়। বুধবার বাদাসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কীর্তিমান সাইদ হোসেন চৌধুরীর মরদেহ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ। বেশি দুর্ভোগে পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে 22 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে। হাসান আল মাহমুদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর মৌচাক মোড়ের চিত্র এটি। মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় রিকশা উল্টে পড়ে যায় এ মা।
কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তি পোহাতে হয় অফিস ফেরত মানুষ, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেন বেশি। বৃষ্টির দিনে একটু কমই, অটো রিক্সায় জায়গা, আমার পা রিক্সায় লোকজন ওঠে না। ভাড়াটা মানে দ্বিগুণের থেকে বেশি নিচ্ছে বর্তমান। প্রায় জায়গায় ভাঙা থাকে, এখানে বৃষ্টিতে এগুলো ডোবা থাকে, যে কোনো সময় বাচ্চারা পয়রা ওদের হাত পায়ে ব্যথা পাইতে পারে। অটো রিক্সাগুলোই বেশি সমস্যা করতেছে। এখন দেখা গেছে যে এখানে কতগুলো পানি জমে আছে, কিন্তু ওরা তো ওইটা লক্ষ্যই করে না, ওরা ধুমধাম চলতেই থাকে। এই জন্য এগুলো আমাদের নির্মাণ করা উচিত। বৃষ্টির কারণে হচ্ছে ওই পানির জমার কারণে বা অপরিকল্পিত রাস্তার জন্য আমরা হচ্ছে রেগুলার ক্লাসও করতে পারি না। পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান বৃষ্টিতে দুর্ভোগে পড়া সাধারণ মানুষ। রাস্তা নিয়ে কাজ করতেছে, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যাতে বিভিন্ন নলগুলা বিভিন্ন যেখান দিয়ে পানি প্রবাহিত হয় ওগুলা যাতে ভালো করে সংস্কার করে, ভালো করে কাজ করে। আবহাওয়া অফিস জানিয়েছে 18 তারিখ পর্যন্ত বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। 18 তারিখ পর্যন্ত থাকবে, এরপর বৃষ্টিপাত আরও কিছুটা কমে যাবে এবং সেটা 21 তারিখ পর্যন্ত থাকতে পারে। এরপর 22 বা 23 তারিখে আবার বৃষ্টিপাতটা বেড়ে যেতে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত করতে অক্টোবর পর্যন্ত সময় লাগবে। এরপর চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা তিস্তা নদীর বাম তীরে পূর্ব সতর্কীকরণ কাজ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় তিস্তা নদীর গতি ও প্রকৃতি অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে নয় উল্লেখ করে এটি উজান দেশের উপর নির্ভর করে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, তিস্তা তীরবর্তী 5টি স্থানে গণশুনানি করে পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। ডিজাইন চূড়ান্ত হলে চীন সরকারের সঙ্গে দর কষাকষি করে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে বলেও জানান রিজওয়ানা হাসান। আমরা 5টা গণশুনানি এখানে করেছি, যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয়, এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা পরিকল্পনা হয়। সেই গণশুনানিতে ব্যাপক অংশগ্রহণ হয়েছে। মানুষরা যখন ওই পরিকল্পনা শুনেছে তার উপর নিজেদের মতামত দিয়েছে। সেই মতামতগুলো সন্নিবেশ করে আমরা এই পরিকল্পনাটা সরকারের অন্য 2টা পর্যায়ে আছে, সেই একটা পর্যায়ে পাঠিয়ে দিই। ডিজাইন দিতে দিতে তাদের অক্টোবর মতন লেগে যাবে। অক্টোবরের পরে আসলে কি পরিমাণ টাকা লাগবে, কবে কাজ শুরু করা যাবে, এসব বিষয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি হবে, কথা হবে। তারপরেই আমরা তিস্তা মহাপরিকল্পনার একটা চুক্তি আশা করি। নগরের প্রান্তিক নারীদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফ নির্ভর প্রজনন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মহানগর জেনারেল হাসপাতাল। মঙ্গলবার সকালে এই সেবা সেন্টার উদ্বোধন করেন প্রশাসক শাহজাহান মিয়া। সিজারিয়ান সেকশন কমিয়ে এনে নর্মাল ডেলিভারি বাড়াতে এই সেন্টার ভূমিকা রাখবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসান মাহমুদের প্রতিবেদন। মঙ্গলবার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মহানগর জেনারেল হাসপাতালে উদ্বোধন হল মিডওয়াইফ পরিচালিত প্রজনন স্বাস্থ্যকেন্দ্র। উদ্বোধনীতে অংশ নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, জাতিসংঘের পরিবার পরিকল্পনা অফিসের প্রতিনিধি সহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 20 বেডের এই সেন্টারে সার্বক্ষণিক মিডওয়াইফের মাধ্যমে নর্মাল ডেলিভারির চেষ্টা করা হবে। প্রয়োজনে সিজারিয়ান সেকশনের ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানান হাসপাতালটির পরিচালক। 24 ঘন্টায় নর্মাল ডেলিভারি ওপেন থাকবে। যে কোনো রোগী আসলে আমরা সেইভাবে আমাদের যথাসাধ্য চেষ্টা করব তাদের নর্মাল ডেলিভারি এবং সিজারটা আমরা সকালেই করি। সর্বোপরি সবার জনগণের একটু সুবিধা হবে এবং কম পয়সায় কম টাকায় তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নগরের বেশিরভাগ স্বাস্থ্যসেবা প্রাইভেট হাসপাতাল কেন্দ্রিক হওয়ায় ব্যয়ভার বহনে হিমশিম অবস্থা নিম্নবিত্ত প্রান্তিক মানুষের। এ সংকট কমাতেই চালু হচ্ছে এই সেবা। আমাদের এই হসপিটালটা মূলত উই আর টার্গেটিং দি মার্জিনালাইজড পিপল। এই সমস্ত লোকগুলো কোনো প্রাইভেট
ক্লিনিকে যেতে পারে না, গভর্নমেন্টের ফর্মাল হসপিটালে ওইভাবে তারা অ্যাক্সেস পায় না, যারা আমাদের এখানে পায়। তো তাদের জন্য আমরা মূলত এই সার্ভিসটা ইন্ট্রোডিউস করি। নারী স্বাস্থ্য বিবেচনায় সিটি কর্পোরেশনের এমন উদ্যোগ আরও বেশি দরকার বলে জানান ইউএনএফপি প্রতিনিধি। এই পাইলট প্রকল্পের কার্যকারিতা পর্যালোচনা করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্রুজ সম্প্রদায় ও বেদুইন উপজাতিদের সংঘর্ষে অশান্ত সিরিয়ার সোয়েদা প্রদেশ। তবে স্থানীয় নেতার সঙ্গে আলোচনার পর যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সিরীয় সরকার। দুদিনের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 100 জনের। তবে এই সুযোগে সিরিয়ার বিমান হামলা ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন কাতার সহ আরও কয়েকটি দেশ। আরবিদ আফসারি রিপোর্ট। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েদা প্রদেশে টানা 2 দিন ধরে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় ও সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ, হচ্ছে গোলাগুলি। সোমবার দিনের আলোয় দ্রুজ সম্প্রদায়ের পতাকা নিয়ে মেশিনগান থেকে সশস্ত্র বাহিনীকে গুলি ছুড়তে দেখা গেছে। পুরো প্রদেশে ছড়িয়ে পড়েছে সহিংসতা, এতে হতাহত বহু মানুষ। দ্রুজ সম্প্রদায় রক্ষার অজুহাতে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। ভূখণ্ডটির সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ সিরিয়ার সামরিক হুমকির উপস্থিতির কারণে একাধিক ট্যাঙ্ক ধ্বংস করে দামেস্কোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না আল শারা প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ছে তারা। সোয়েদাতে সাম্প্রদায়িক সহিংসতার কারণে একাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এমন ঘটনার জন্য রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতার দিকে আঙুল তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব। রাষ্ট্রীয় ব্যর্থতা, সামরিক বাহিনী ও নিরাপত্তা কাঠামোর অনুপস্থিতি সোয়েদায় চলমান উত্তেজনার প্রধান কারণ। সমাধানের একমাত্র পথ হচ্ছে এই কাঠামোগুলোকে পুনরায় সক্রিয় করা, যাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয়। রাজধানী দামেস্কের একটি সড়কে দ্রুজ গোষ্ঠীর এক সবজি বিক্রেতা অপহরণের শিকার হন। এর পরপরই সেখানে পাল্টা অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের মুক্তি দেয়া হলেও সোমবার সোয়েদা শহরের বাহিরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি স্থিতিশীল রাখতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার আল শারা প্রশাসন। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুদানে একদিনে নারী শিশু সহ অন্তত 300 জনকে হত্যার অভিযোগ উঠেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, উত্তর কুর্দোফান রাজ্যের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশু সহ অন্তত 300 জনকে হত্যা করা হয়েছে। সোমবার এই বিষয়ে বিবৃতি দিয়েছে ইমার্জেন্সি লয়ার্স আইনজীবী গোষ্ঠী। হামলায় কেউই ঘরে পুড়ে মারা যান। এ নিয়ে মুখ বন্ধ সশস্ত্র গোষ্ঠীটির। 2023 সাল থেকে পশ্চিমাঞ্চলে RSF ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।